শুধু একটা শর্ত, আমেরিকার শর্তটা ইরান গ্রহণ করছে, সেটা হচ্ছে আপাতত পারমাণবিক বোমা তৈরি করবে না। এটা যে কেউ মানবে ভাই। আপনি সহজে চিন্তা করেন, ইরান চিন্তা করলো ইসরায়েলের কাছে তো পারমাণবিক বোমা আছে, আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, ওরা তো কিছুই করতে পারে নাই, আমার সাথে ওরা পারে নাই, তাহলে আমার পারমাণবিক বোমা তৈরি করা এত জরুরি না। জো কান্ট সে বলছে ইসরায়েলকে যখন এই চুক্তি থেকে বাদ দেওয়া হয় এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার অনেক লোক ওই চুক্তির যে খসড়া কপিটা, এই খসড়া কপিতে কী লেখা এটা বের করার জন্য ট্রাম্পের রুম পর্যন্ত তাদের গোয়েন্দা সংস্থার লোক চলে গেছে। আমেরিকা অথবা পরাশক্তিগুলো যারা আছে তারা কি ইরানকে অলিখিতভাবে একটা পরাশক্তির দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দিছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। পরাশক্তির বিষয়টা তো একটু ডিফারেন্ট সংজ্ঞায়িত ইস্যু। মানে আপনি পরাশক্তি বলতে কিন্তু আমরা যেটা বুঝি যে শুধু কিন্তু অস্ত্রের শক্তিটা পরাশক্তি না। একটা দেশের অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক শক্তি, তারপর হচ্ছে রাজনৈতিক শক্তি, আধিপত্য বিস্তারের শক্তি, অন্য দেশের প্রতি তার প্রভাব বিস্তারের ক্ষমতা, এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা পরাশক্তি হয়। যেমন আমরা যদি এখন বিশ্বের পরাশক্তি হিসেবে বিবেচনা করি, আমার মতামতে সেটা হচ্ছে 5টা দেশ পরাশক্তি। যে 5টা দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, তারপর হচ্ছে চীন, রাশিয়া। এখন নতুনভাবে পরাশক্তি হতে গেলে ইরানের কিন্তু একটা জায়গায় ক্রাইসিস আছে, আপনি জানেন, সেটা হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস। যেহেতু অর্থনৈতিক ক্রাইসিস থেকে কোনো দেশ পরাশক্তি হওয়া সম্ভব না, তাই অর্থনৈতিক ক্রাইসিসটাও আমার ধারণা খুব দ্রুত মিট হয়ে যাবে, কারণ সকল নিষেধাজ্ঞা, এই চুক্তির আলোকিত সকল নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ইরান তাদের $14 বিলিয়ন খুব দ্রুত সময় পেয়ে যাবে বলে এই চুক্তিতে উল্লেখ আছে। তো সেখানে আমার মনে হয় যে তখন এখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে হ্যাঁ, পরাশক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে ইরানের। এখন বিষয় হচ্ছে, আপনি জানেন হাসান সাইদুল ভাই, যে পৃথিবীতে পরাশক্তিগুলো কিন্তু খুব আপস অ্যান্ড ডাউন একটা অবস্থান। আপনার মনে আছে কি না যে এক সময় আমরা শুনে আসছিলাম রোমান সাম্রাজ্য, যে ইতালির রোম, যেটা রোম শহরকে কেন্দ্র করে যে সাম্রাজ্যটা গঠন করা হয়, সেই রোমান সাম্রাজ্য কিন্তু আজকে আলোচনার বাইরে। এরপরে আমরা শুনে আসছি মঙ্গোলিয়ান সাম্রাজ্য, চেঙ্গিস খানের যে সাম্রাজ্যটা ছিল, সারা পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য তারা গড়ে তুলছিল, মানে একত্র সবচেয়ে বৃহৎ সাম্রাজ্য। সেই সাম্রাজ্য কিন্তু এখন আলোচনার মধ্যেই নাই। আপনি জানেন যে চেঙ্গিস খান 2,40,00,000 কিলোমিটার এলাকা দখল করছিল। তার মানে তারা কিন্তু এখন আলোচনার বাইরে, তাদের কোনো অস্তিত্ব বা আলোচনা আমরা ওইভাবে আনি না। তারপরে কিন্তু আমরা দেখলাম যে অটোমান সাম্রাজ্য, সেগুলো কিন্তু এখন আলোচনার বাইরে চলে গেছে। সর্বশেষ আমরা যেটা সমসাময়িক সময় দেখেছিলাম হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য। ব্রিটিশ সাম্রাজ্য আপনার কিন্তু এখন টোটালি আলোচনার বাইরে। যে এই রোমান সাম্রাজ্যের এই ল্যাটিন ভাষা আমরা ইউজ করতাম, আপনি জানেন যে এখন অনেক জায়গায় ল্যাটিন শব্দটা আমরা পাই, যে সে তাদের ভাষা ছিল সেটা। এখন আমরা ব্রিটিশ সাম্রাজ্যের ইংলিশ ভাষাটা এখন আমরা ব্যবহার করি, বাট ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু এখন আর ওই আধিপত্যের জায়গায় নাই। পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য হিসাবে ব্রিটিশ সাম্রাজ্যকে স্বীকৃতি দেয়। এবং যে সাম্রাজ্যের সূর্যাস্ত যেত না, আমরা শুনতাম যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত যেত না। তার মানে এই সাম্রাজ্যগুলো কিন্তু এখন আলোচনার বাইরে চলে গেছে তাদের ভুলের কারণে। এবং আপনি নিজেই জানেন যে ইরানও কিন্তু একটা সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য। তারা এক সময় সারা পৃথিবীতে প্রভাব বিস্তারকারী একটা উপাদান ছিল। এবং আমরা ইসলাম ধর্মের যে পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য নিয়ে সূরার মধ্যে হিস্ট্রি আছে। তো এই পারস্য সাম্রাজ্য কিন্তু অনেক আগে থেকেই তারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করে আসছে। সময়ের পরিক্রমায় তারা আলোচনার বাইরে চলে গেছে। ঠিক আমি যেটা মনে করি যে এই যে আপনি বললেন না যে ইরান কি নতুনভাবে পরাশক্তি হচ্ছে কিনা, ইরান নতুনভাবে পরাশক্তি হোক বা না হোক, আমি একটা জিনিস মোটামুটি নিশ্চিত হয়েছি, আমেরিকার আধিপত্যবাদ বা পরাশক্তির যে জায়গাটা, এটা ক্ষয় শুরু হয়ে গেছে। হয়তোবা খুব সমসাময়িক সময় আমরা এটা দেখতে পাবো না, তবে ক্ষয়ের যাত্রাটা এটা শুরু হয়ে গেছে। কারণ কি, আপনি আমার বলতে নাজমুল, ক্ষয়ের যাত্রাটা কীভাবে আপনি বুঝলেন? কারণ সহজ। আপনি জানেন এই যে চুক্তিটা যে হচ্ছে, এই চুক্তিটাতে শর্ত কয়টা জানেন তো? 14টা শর্তের আলোকে চুক্তি হচ্ছে। 14টা শর্তের মধ্যে আপনি শুনলে আশ্চর্য হবেন, 13টা শর্তে ইরানের মাইনে নিছে আমেরিকা। শুধু একটা শর্ত, আমেরিকার শর্তটা ইরান গ্রহণ করছে, সেটা হচ্ছে আপাতত পারমাণবিক বোমা তৈরি করবে না। এটা যে কেউ মানবে ভাই। আপনি সহজে চিন্তা করেন, ইরান চিন্তা করলো ইসরায়েলের কাছে তো পারমাণবিক বোমা আছে, আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, ওরা তো কিছুই করতে পারে নাই, আমার সাথে ওরা পারে নাই, তাহলে আমার পারমাণবিক বোমা তৈরি করা এত জরুরি না। বরঞ্চ হরমুজকে আরও মানে নতুন প্রযুক্তিতে কিভাবে কন্ট্রোল করা যায়, এটাই এখন সে চিন্তা করবে। আপনি জানেন যে পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনা ছিল হরমুজ অবরোধ। সারা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর জন্ম হওয়ার পর কখনোই হরমুজ আগে আটক হয়নি।
এই প্রথম হরমুজ আটক হওয়ার পরে কিন্তু আমেরিকা বেকায়দায় পড়ে যায়, যার কারণে হরমুজের কাছে তাদের পরাজয় হয়ে গেছে আমরা বলবো। আমরা যেটা নিয়ে আশ্চর্য হচ্ছি, জো কান্ট, আপনি জানেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে নিবিড় একজন পর্যবেক্ষক ছিল, যে আপনার সন্ত্রাস পরিচালনার পর্ষদের একটা পরিচালক ছিল, মানে একটা গোয়েন্দা ডিপার্টমেন্টের। সে কিন্তু ইরান ইস্যুতে পদত্যাগ করেছে, এবং সে সবচেয়ে আশ্চর্যজনক যে তথ্যটা দিছে 2 দিন আগে, এটা সম্ভবত CNN নিউজ করেছিল। সেখানে সে বলছে যে মানে ইসরায়েলকে যখন এই চুক্তি থেকে বাদ দেওয়া হয়, এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার অনেক লোক ওই চুক্তির যে খসড়া কপিটা, এই খসড়া কপিতে কী লেখা এটা বের করার জন্য ট্রাম্পের রুম পর্যন্ত তাদের গোয়েন্দা সংস্থার লোক চলে গেছে, যে এই চুক্তির খসড়াটা কী। এবং খসড়াটা তারা কেন বের করতে চাচ্ছে জানেন তো? এই খসড়াটা তারা বের করতে চাচ্ছে এই জন্যই যে এই খসড়াটা যখন আপনার টিভিতে তারা গণমাধ্যমে প্রকাশ করবে, এটা মোটামুটি সবাই দেখবে, তখন সবাই বুঝবে যে এটা আমেরিকার নিশ্চিত পরাজয় হয়ে গেছে। আপনি জানেন 14 দফা খসড়া নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRNA তারা কিন্তু একটা প্রতিবেদন প্রকাশ করছে, এবং এই 14 দফায় যে ইরানের নিশ্চিত বিজয় হয়েছে তারা এটার ওই টিভিতে প্রকাশ করছে। এবং এই টিভি শোটা প্রকাশ হওয়ার 1 ঘন্টা বা 1 ঘন্টা 25 মিনিট পর ট্রাম্প কিন্তু পুনরায় একটা ঘোষণা দিছে যে আমরা পুনরায় ইরানে হামলা করব, এবং চুক্তির বিষয়ে আমরা এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারি না যে কখন চুক্তি হবে। এই যে এটা কেন বলছিল আপনার মনে হয় ট্রাম্প, যে এই চুক্তি ও 2-3 ঘন্টা আগে সোশ্যাল ট্রুথে, মানে যেটা ট্রাম্পের নিজের সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল ট্রুথে পোস্ট করে বলছিল যে আমরা আগামীকাল বা 2-3 দিনের মধ্যে চুক্তিতে পৌঁছায় যাচ্ছি। এই কথা বলার পর 2-2.5 ঘন্টা পরে যখন ইরনা টিভিতে আপনার এই প্রতিবেদন প্রকাশ হলো, তার 2-2.5 ঘন্টা পরে সে বলছে যে চুক্তি হয়তো আরও লম্বা সময় লাগবে, আমরা ইরানে একটা শক্ত হামলা করব, এবং ইরান যদি দ্রুত চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরানকে কিভাবে চুক্তিতে পৌঁছাইতে হয় আমরা সেটা জানি। তো এই যে একটা থ্রেট দিছে, এই থ্রেটটা কেন দিছে আপনার কাছে মনে হয়? এটা হচ্ছে সহজ বিষয়। ট্রাম্প যখন বুঝলো যে এটা আমার দুর্বলতা প্রকাশ করে ফেলছে, তখন আমেরিকা জাতির কাছে নিজের বীরত্ব প্রকাশ করার জন্য সে এই থ্রেটটা দিছে। এবং এরপরের দিনই তো আপনার জানেন যে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সে আমেরিকান জাতিকে বুঝাইতে চাচ্ছে যে আমার থ্রেটের চোটে ইরান ভয় পায়া তারপরে চুক্তিতে রাজি হয়েছে। এখন অনেক আমেরিকানরা জিজ্ঞেস করলে তারা বলবে, যারা সংবাদ সম্বন্ধে খুব সচেতন না, অ্যানালাইসিস করে না, তারা বলবে যে হ্যাঁ, ট্রাম্পের ভয়ই ইরান চুক্তি করছে। এটা অনেক আমেরিকান বিশ্বাস করে, এবং সেগুলো জরিপে উঠে আসছে। তার মানে আমরা যেটা বুঝতেছি যে এই যে পরাশক্তি হওয়ার কোশ্চেনটা যদি আমরা আবার ফিরে যাই, যে আসলে ইরান যেই জায়গায় আপনার একটা পরাশক্তি হওয়ার মতো উপক্রম হয়েছে, সেখানে কিন্তু আমেরিকার যে আচার আচরণ বা যুদ্ধ কৌশল সেগুলি সব পুরোপুরি হয়ে গেছে, পরাস্ত হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার গতকালকের রবিবার দিন আপনি জানেন চুক্তি হওয়ার 1 ঘন্টা 15 মিনিট বা 12 মিনিট আগে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা করছে। তখন কিন্তু আপনি জানেন যে ইরানের সাথে সর্বশেষ যে আলোচনায় সেখানে দক্ষিণ লেবাননকে ইরান বলছিল রেড লাইন, এবং দক্ষিণ লেবানন বৈরুতের একেবারে সন্নিকটে সে হামলাটা করছে। এই হামলা করার পর ট্রাম্প যে ভাষণটা দিয়েছে সেটা আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে। এই হামলা করার পরই ট্রাম্প আপনার অক্সাস নিউজে আপনার একটা বক্তব্য দিয়েছে, যেটা তারা প্রকাশ করেছে। সেখানে তারা বলতেছে, অ্যাক্সিওস একটা বক্তব্য তার প্রকাশ হয়েছে। সেখানে ট্রাম্প বলতেছে মানে এই প্রথম ট্রাম্প অনেক করেছে, মানে নেতানিয়াহুকে অনেক থ্রেট দিছে, কিন্তু গালিগালাজ করে নাই, উচ্চবাচ্য করছে, থ্রেট দিছে। কিন্তু গতকাল কি প্রথম ডাইরেক্ট গালি দিয়ে কথা বলছে, এবং অ্যাক্সিওস সেটা প্রকাশ করছে। কি গালি দিছে সেই গালিটা শুদ্ধ তারা ব্রেকিং নিউজে প্রকাশ করছে, এবং বলছে যে তুমি কিন্তু এখন কাণ্ডজ্ঞানহীন হয়ে গেছো। বিবি মানে হচ্ছে নেতানিয়াহুকে সে বিবি নামে ডাকে, যে বিবি তোমার কিন্তু এখন কাণ্ডজ্ঞান চলে গেছে, তুমি কাণ্ডজ্ঞানহীন হয়ে গেছো। আমরা কিন্তু আর 1-2 ঘন্টা পরে চুক্তি করতাম, তুমি এই মুহূর্তে কেন আক্রমণ করলা? মানে ওকে যত ধরনের থ্রেট দেওয়া দরকার দিছে, দেওয়ার পরই সে অ্যাক্সিওসের মাধ্যমে ইরানের প্রতি আহ্বান করছে যে আমি ইরানের প্রতি আহ্বান করলাম, ইসরায়েল একটা ভুল করে ফেলছে, তোমরা দয়া করে ইসরায়েল আজকে আর হামলা করো না। এই যে তার যে নত শিকার হওয়া, আমেরিকার খ্যাপাটে প্রেসিডেন্ট ট্রাম্প যে এরকম নত হইলো, এটা তো আসলে একটা আশ্চর্যের চিহ্ন। বা আমরা আশ্চর্য হয়েছি যে এতটা সফট এবং নত ট্রাম্প কেন হয়েছে। এবং আপনি বুঝতেছেন যে সার্বিকভাবে এই বিষয়গুলো ট্রাম্পকে খুব এলোমেলো করে ফেলছে। আমি আপনার গত অনুষ্ঠানে বলেছিলাম যে ট্রাম্পের কাছে চুক্তি ছাড়া কোনো বিকল্প নাই, এবং এই চুক্তির বিকল্প নাই দেখেই সে ট্রাম্প যে কোনো ছোটোখাটো ভুলকে এখন খুব সফটলি এটাকে ম্যানেজ করার চেষ্টা করে। যার দরুন আমি বলবো যে চুক্তি হয়তোবা
হয়ে যাচ্ছে, চুক্তি অথবা হবেও, কিন্তু এই চুক্তিটা কতদিন টিকে থাকবে এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ কি, আপনি জানেন যে ইসরায়েল কিছুক্ষণ পর পর লেবাননে হামলা করে, এই চুক্তিকে ভঙ্গ করার জন্য যত ধরনের ওর কাছে রাস্তা আছে সে ব্যবহার করতেছে। আপনার খেয়াল আছে কিনা হাসান সাইদুল ভাই, জি। এই যে 1948 সালে যখন ইসরায়েলের জন্ম হয়, তখন কিন্তু ফিলিস্তিনিতে ব্রিটিশ সৈন্য ছিল এবং ব্রিটিশদের তখন সারা বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্য ছিল। সে ব্রিটিশের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল, ব্যালফোর নাম তার। সে ব্যালফোরের চুক্তির আলোকেই কিন্তু আজকে যে ইসরায়েলের জন্ম। এবং ইসরায়েলি এই ধর্মটা, মানে ইহুদি ধর্মটাকে সর্বপ্রথম পৃথিবীতে স্বীকৃতি দেয় হচ্ছে ফ্রান্স, ইউরোপের রাষ্ট্র হিসেবে। তার মানে ব্রিটেন এবং ফ্রান্স এই ইসরায়েলকে কিন্তু গঠন করছে, ইসরায়েলকে শক্তি যোগাচ্ছে, ইসরায়েলকে আজকে যে চেহারাটা, এটার প্রাথমিক স্ট্রাকচার, মাধ্যমিক স্ট্রাকচার তৈরি করছে ব্রিটেন এবং ফ্রান্স। আমেরিকা কিন্তু খুব পরে এসে তাদের সাথে এঙ্গেজ হয়েছে। আমরা অনেকে এখন গোলায় ফেলি যে আমেরিকা ইসরায়েল মানে একেবারে মানে একজনের সাথে আরেকজন বাঁচবে না, ব্যাপারটা এরকম না। এদের জন্ম হয়েছে ব্রিটেনের হাতে এবং আমেরিকা স্বীকৃতি দিচ্ছে দ্রুত সময়ে, তবে ফ্রান্স এদেরকে ইউটিলাইজ করছে বা প্যাট্রোনাইজ করছে, কিন্তু আমেরিকা এসে পরবর্তীতে তাদেরকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছে। তার মানে আমেরিকা এখন নিঃস্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য এটা থেকে দূরত্ব তৈরি করতেও তাদের খুব বেশি সময় লাগবে না বলে আমি মনে করি। যার দরুন আপনার কথা দিয়ে, মানে আজকের প্রশ্ন দিয়ে শেষ করছি যে এই চুক্তির আলোকে যদি ইসরায়েলকে আমেরিকা কন্ট্রোল করতে পারে, এবং আপনি জানেন যে ইরানের সকল নিষেধাজ্ঞা এবং ইরানের সকল যত ছিল, যত ফান্ডগুলো আটকানো ছিল, সবগুলাই তারা উন্মুক্ত করে দিবে। একটা জায়গায় তাদের একটু দেরি হচ্ছে, যে $24 বিলিয়ন যেটা আটকানো ছিল রিজার্ভ ফান্ড, এটা দেওয়ার ক্ষেত্রে আমেরিকা বলছে যে এটা তোমাদেরকে আমি দিব, তবে এটা কিন্তু তোমার দেশে দিব না, তুমি যেসব দেশে বোমা মাইরা ক্ষেপণাস্ত্র মেরে ক্ষতিগ্রস্ত করছো ওই দেশগুলোকে আমি সংস্কার করে দিব। সে বলছে না না, তুমি আমার টাকা আমাকে দাও। ওইটা হয়তো বা তাদের মধ্যে একটা চুক্তির ফাইনাল সমঝোতা হয়ে গেছে, এবং আশা করা যায় এটা কিন্তু ভাই কী চুক্তি, এটা কিন্তু ভাই সাইদুল ভাই, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন চুক্তি। মানে চুক্তিতে বসার আগে যুদ্ধবিরতি, এটা কিন্তু কোনো চুক্তিতে পৌঁছায় নাই। অর্থাৎ আমি চুক্তিতে পৌঁছাবো, আপনার সাথে আলাপ আলোচনা করব, তার আগে আমি 60 দিনের একটা অন্তর্বর্তীকালীন চুক্তি করলাম যে আমরা এখন আর কোনো যুদ্ধ টুদ্ধ বা কোনো কিছুতে জড়াবো না। সর্বশেষ আমি যেটা বলবো যে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, এটা আমি মনে করি যে 14টা শর্তের মধ্যে 13টা শর্তে ইরানের, এটা ইরানের বিজয়। ইরানকে ওই যে আপনি যেটা বলছেন যে পরাশক্তি হিসেবে হয়তো বা এখন ইরানের আবির্ভাব হবে না, তবে এই ঘটনা ইরানকে পরাশক্তি করার একটা প্রাথমিক ধাপ হিসেবে পৃথিবীতে আলোচিত হয়ে থাকবে, এবং ডে বাই ডে অর্থনৈতিক মুক্তিটা পেলেই ইরান পরাশক্তি হওয়ার একেবারে ধারপ্রান্তে চলে আসছে বলে আমি মনে করি।